প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর ব্যতিচারের পার্ট 5-এর ক্লাস করব। এই ক্লাসে আমরা আগের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম তারপর থেকেই কন্টিনিউটা করব। আগের ক্লাসে আমরা শিখেছিলাম, যদি মনে করে নিই, কী শিখেছিলাম? গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। আর দুটো আলোক তরঙ্গ উপরিপাতিত হলে যে কোনো তরঙ্গ নয়, অবশ্যই সেটা কী হবে? দুটি সুসঙ্গত আলোক তরঙ্গ, তাই তো? দুটি সুসঙ্গত আলোক তরঙ্গ উপরিপাতিত হওয়ার ফলে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হয়, অর্থাৎ মাধ্যমের বা পর্দার ওপর যে বিন্দুতে মিলিত হওয়ার ফলে লব্ধি তরঙ্গ হচ্ছে, সেই তরঙ্গের আমরা একটা সমীকরণ বের করেছিলাম। সেটা লব্ধি তরঙ্গের বিস্তার করা হয়েছিল, মনে করে দেখো। লব্ধি তরঙ্গের বিস্তার আর সমান আমরা বের করেছিলাম √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos phi। এই ছিল, তাই তো? যেখানে এটা কি ছিল? এটা ছিল প্রথম তরঙ্গ। আমরা তরঙ্গ দুটো কী ধরেছিলাম? y1 সমান a sin ওমেগা টি। এই একটা সুসঙ্গত তরঙ্গের একটা সমীকরণ। আরেকটি সুসঙ্গত তরঙ্গের সমীকরণ y2 সমান b sin ওমেগা টি প্লাস ফাই। অর্থাৎ এটা ছিল প্রথম তরঙ্গের বিস্তার, বিটা দ্বিতীয় তরঙ্গের বিস্তার, ফাইটি ওই তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য। এই পর্যন্ত আমরা বের করেছিলাম তো প্রথমে। তারপরে আমরা দেখেছিলাম গঠনমূলক ব্যতিচার হতে গেলে পথ পার্থক্য λ/2 এর যুগ্ম গুণিতক অথবা দশা পার্থক্য পায়ের যুগ্ম গুণিতক হতে হবে। আর ধ্বংসাত্মক ব্যতিচার হতে গেলে পথ পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক এবং দশা পার্থক্য পায়ের অযুগ্ম গুণিতক হতে হবে। আমরা আগের দিন কিন্তু এগুলো শিখেছিলাম আগের ক্লাসে। যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই করে আগের ক্লাসটা দেখে নাও, তবে এই ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আজকের আমরা কিছু গাণিতিক সমস্যা করার জন্য সূত্র প্রতিষ্ঠা করব, যেগুলো সাধারণত আমাদের পরীক্ষায় খুব ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। দেখো, আমরা লব্ধি তরঙ্গের বিস্তার এটা লিখেছিলাম, আর একটা জিনিস লিখেছিলাম, লিখে নিই। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, এগুলো আগের ক্লাসে হয়েছিল। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়? ব্যতিচারের ক্ষেত্রে cos phi এর মান কত ধরেছিলাম? 1। কারণ বলা হয়েছিল ফাইয়ের মানের ওপর নির্ভর করে বিস্তারটা সর্বাধিক বা সর্বনিম্ন হবে কিনা। কারণ বিস্তার সর্বাধিক হলেই কি হয়? তীব্রতা সর্বাধিক হয়, ফলে গঠনমূলক ব্যতিচার হয়। আর বিস্তার সর্বনিম্ন হলেই ধ্বংসাত্মক ব্যতিচার হয়। তাই cos phi সমান 1 ধরা হয়েছিল। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম কত? যেহেতু ব্যতিচারের ক্ষেত্রে cos phi এর ভ্যালু কত হয়? cos phi সমান হয় -1। যেহেতু ওখানে বিস্তারটা কী হবে? লব্ধি তরঙ্গের বিস্তারটা সর্বনিম্ন, তাই আমরা cos phi সমান -1 ধরে শর্তটা প্রতিষ্ঠা করেছিলাম। এবার দেখো, যখন গঠনমূলক ব্যতিচার হচ্ছে, অর্থাৎ আমরা এখানে যদি লিখি যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা আগের যে ক্লাসটা যে পর্যন্ত শেষ করেছিলাম, আজকের কিন্তু তারপর থেকেই শুরু হচ্ছে। ক্ষেত্রে cos phi এর ভ্যালু কত হয়? cos phi এর ভ্যালু -1 হয়। ফলে আরটা কী হবে তখন? যেহেতু গঠনমূলক ব্যতিচার হচ্ছে, তাই আর এর মান সর্বাধিক হবে, ম্যাক্সিমাম হবে। তাই আমরা লিখতে পারি cos phi যখন 1 বসাবো তখন আর এর মান কি লিখতে পারি? সর্বাধিক। তাই আমরা লিখছি, দেখো, আর ম্যাক্সিমামের ভ্যালু কত? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos phi, তাই তো? আচ্ছা, cos phi না লিখে এটাকে কত লিখবো? cos phi এর পরিবর্তে 1 বসাবো। কেন? নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেহেতু আমরা এটি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে গণনা করছি। তাই cos phi 1 বসিয়ে দিলাম। cos phi 1 বসালে দেখো এটা কি আসছে? আর ম্যাক্সিমামটা যদি আমরা সরল রূপে নিয়ে যাই, এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে a প্লাস বি হোল স্কোয়ার। ফলে আর ম্যাক্সিমামের ভ্যালু হবে কত? কেবলমাত্র a প্লাস বি। এটা কি? আরও একবার যদি বলি, এটা বলো তো তোমরা কি হবে? এটা ছিল কি? এই যে তরঙ্গ দুটি উপরে, আমরা তো পড়েছিলাম ব্যতিচার হতে গেলে দুটি সুসঙ্গত আলোক তরঙ্গ লাগবে। এখানে এটা হচ্ছে এই প্রথম সুসঙ্গত তরঙ্গের বিস্তার, আর বিটা হচ্ছে দ্বিতীয় সুসঙ্গত তরঙ্গের বিস্তার। অর্থাৎ আর ম্যাক্সিমামের ভ্যালু হলো a প্লাস বি। আবার দেখো, আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি লিখতে পারি? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা শিখেছিলাম ওই যে সূত্রটা এক্ষুনি বললাম। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে cos phi এর ভ্যালু কত হয়? গঠনমূলক বলছি,
কি বলবো এবারে, আগেরটা গঠনমূলক হয়েছে, এবারটা হবে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে। দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কস ফাইয়ের ভ্যালু কত? কস ফাইয়ের ভ্যালু -1। আমরা তো এটা আগে শিখেছিলাম -1 কেন। এবার কি করব, আমরা লব্ধি তরঙ্গের বিস্তারটা বের করব। লব্ধি তরঙ্গের বিস্তার বের করার জন্য কস ফাইয়ের ভ্যালু, এই যে লব্ধি তরঙ্গের বিস্তারের সমীকরণ, এই যে প্রথম সমীকরণটা, এই সমীকরণে কস ফাইয়ের ভ্যালু -1 বসিয়ে দেবো। এই সমীকরণ কিন্তু আগের দিন প্রতিষ্ঠা আমরা করেছিলাম। তাহলে ওখানে যদি আর কস ফাইয়ের ভ্যালু মাইনাস বসে, তখন বিস্তারটা সর্বনিম্ন হবে। যেহেতু কি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, তাহলে আর মিনিমাম সমান কত হচ্ছে, √a² প্লাস b² প্লাস 2ab কস ফাইয়ের জায়গায় -1। ফলে দেখো এই সূত্রটা একটু লক্ষ্য করলে দেখতে পাবে আর মিনিমাম কত এলো, √a² প্লাস b² মাইনাস 2ab। অর্থাৎ আর মিনিমাম সমান আমরা কত লিখতে পারি, মিনিমাম মানে বিস্তার সর্বনিম্ন হচ্ছে কার বিস্তার, এই যে দুটো তরঙ্গ উপরিপাতিত হওয়ার ফলে পর্দার ওপর যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়েছিল তার বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার এখানে কত এলো দেখো, a-b। বোঝা গেল? তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে লব্ধি তরঙ্গের বিস্তার কত হয়, a+b, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক বিস্তার কত হয়, a-b। দেখো দুটো লিখে ফেলো, আশা করি বুঝতে পারলে। ম্যাক্সিমাম আর মিনিমাম আসলে কী হয় জানো, আমাদের অনেক সময় এই সর্বাধিক বিস্তার আর সর্বনিম্ন বিস্তারের একটা রাশিমালা অনুপাত বের করতে দেয়, অঙ্কে অনেক সময় কাজে লাগে। তাহলে আমরা এটা আর ম্যাক্সিমাম বা আর মিনিমাম কত লিখতে পারি, এরপরে এখানে যদি লিখি সাইডে আর ম্যাক্সিমাম, তাই তো, এখানে একটা লাইন টেনে দিলাম। তাহলে আর ম্যাক্স বাই আর মিনিমাম, সর্বাধিক বিস্তার আর সর্বনিম্ন বিস্তারের অনুপাত কত হবে, a+b বাই a-b। কোথা থেকে পেলাম, এই যে একটু আগেই বের করে রাখলাম যে আর ম্যাক্সিমামের ভ্যালু কত, a+b, আর মিনিমামের ভ্যালু কত, a-b। সেটা এখানে বসিয়ে দিলাম। এ আর বিটা কি আর বলবো না, কিন্তু তোমাদের বলে দিয়েছি এ আর বিটা কি, তরঙ্গ দুটোর বিস্তার, যে তরঙ্গ দুটো উপরিপাতিত হওয়ার ফলে ব্যতিচার সৃষ্টি হচ্ছে। এই সমীকরণটা তোমাদের অনেক সময় অঙ্ক করতে কাজে লাগবে, অঙ্ক করতে গেলে অনেক সময় কাজে লাগে, সম্পর্কটা তোমরা মনে রেখো। হ্যাঁ, এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আসে, সেটা কি, আরেকটি সম্পর্ক, এটা তো বিস্তার দিয়ে সম্পর্ক এলো, তীব্রতা দিয়ে অনেক সময় সম্পর্ক দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক কি যেন, একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক, তাই তো। গুরুত্বপূর্ণ কেন, কারণ অঙ্ক পড়ে তাই গুরুত্বপূর্ণ লেখা আছে। সম্পর্কটা কি দেখো, আচ্ছা আগের দিন ক্লাসে আমি কিন্তু আগের ক্লাসটায় বলেছিলাম বারবার যে বিস্তারের সঙ্গে তীব্রতার একটা সম্পর্ক আছে। সেটা আমি যদি পুনরায় লিখি, তীব্রতা তরঙ্গের তীব্রতা কি হয়, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতে। যে কোনো তরঙ্গের বিস্তারের স্কোয়ার করলে তবেই আমরা তীব্রতাটা পাই। এই সম্পর্কটা কিন্তু আমরা এর আগে ক্লাস 11 তরঙ্গ অধ্যায়ে প্রমাণ করেছি। যদি তোমাদের মনে না থাকে, এটা মনে রেখো যে কোনো একটি তরঙ্গের তীব্রতা ওর বিস্তারের বর্গের সমানুপাতে, ফলে বিস্তার যত বেশি হবে তার তীব্রতাও তত বেশি হবে। এখন দেখো আমরা প্রথম তরঙ্গ, যে তরঙ্গ দুটো ধরেছিল আমি মুছে দিলাম, কি ছিল, y1 সমান ছিল a সাইন, একটা ছিল ω_t, আর একটা তরঙ্গ কত ছিল, y2 সমান b সাইন ω_t প্লাস ফাই। এই a আর bটা কি ছিল, যথাক্রমে প্রথম তরঙ্গের তীব্র বিস্তার আর বিটা দ্বিতীয় তরঙ্গের বিস্তার। ফলে আমি যদি দেখো বলি প্রথম তরঙ্গের তীব্রতা I1 সমানুপাতি স্কোয়ার, দেখো খুব কি ভুল বলা হবে, কারণ আমরা এর আগে প্রমাণ করে ফেলেছি যে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতি। ফলে এই I1টাকে আমি কি লিখলাম, প্রথম তরঙ্গের তীব্রতা কি লিখবো, ওর বর্গের বিস্তারের বর্গের সমানুপাতি, অর্থাৎ স্কোয়ারের সঙ্গে সমানুপাতি। ফলে একই রকমভাবে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দেখো এখানে কমা দিয়ে কি লিখবো, I2টা কি, দ্বিতীয় তরঙ্গের তীব্রতা, দ্বিতীয় মানে কি, আরেকটি সুসংগত তরঙ্গ উপরিপাতিত হচ্ছে, তার তীব্রতা I2 সমানুপাতি কি, b², তাই তো নাকি।
I2 সমানুপাতি বি স্কোয়ার বলতে পারি দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে। অনুরূপভাবে আমরা লব্ধি তরঙ্গের তীব্রতা I সমানুপাতি কত বলতে পারি, লব্ধি তরঙ্গের তীব্রতা যদি I লিখি সেটা কি লিখতে পারি R স্কোয়ারের সঙ্গে সমানুপাতি। কারণ কি, এই দুটো তরঙ্গ পরিপাতিত হওয়ার ফলে যে তরঙ্গটা হচ্ছে সেটা তো এটা, তাই তো। আর সেই লব্ধি তরঙ্গের বিস্তারটা কত আর, তাই আমি লব্ধি তরঙ্গের তীব্রতা যদি I লিখি I সমানুপাতি কত R স্কোয়ার। ফলে এই সমীকরণটা একটু লক্ষ্য করে দেখো, আমরা এখান থেকে যদি এরকম লিখি, এই যে I সমানুপাতি A স্কোয়ার আছে এখান থেকে লিখতে পারি A সমানুপাতি √I1। একই রকমভাবে B সমানুপাতি √I2। একই রকমভাবে R সমানুপাতি কি লিখতে পারি R সমানুপাতি √I। বোঝা গেল? দেখো এর পরের লাইনে এগুলো লিখলাম। I1 সমানুপাতি A স্কোয়ার ছিল, তাহলে A সমানুপাতি কত √I1, B সমানুপাতি কত √I2, R সমানুপাতি কত √I। এবার A সমানুপাতিটা সমান করতে গেলে কত করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে। চলো একটা ধ্রুবক, আমি ধ্রুবকটা কত নিলাম, আচ্ছা এটা এরকম থাক, দাঁড়াও এক মিনিট, এরকম করার দরকারই ছিল না। আমরা যদি এটা তো জানি, এটা বের করার দরকার নেই। দেখো এবার I1 সমান কত বলতে পারি আমরা, I1 সমান আমরা একটা ধ্রুবক নিই কে স্কোয়ার, এখানেও I2 সমান আর একটা ধ্রুবক নিই কে বি স্কোয়ার, এখানে I সমান কত কে আর স্কোয়ার, ধ্রুবক নিই। ধ্রুবক নিয়ে সমানুপাতিগুলো কি করলাম, সমান করলাম। আশা করি নিশ্চয়ই বুঝতে পারলাম কি হলো। এবার আমরা কি করছি দেখো, লব্ধি তরঙ্গের যে বিস্তারের আমরা সমীকরণ জানি, লব্ধি তরঙ্গের বিস্তারের সমীকরণটা কি জানি, লব্ধি তরঙ্গের বিস্তার, আচ্ছা এখানে একটু লিখি তাই না, পরে বুঝতে পারবো না কি হলো। লব্ধি তরঙ্গের বিস্তার আমরা কত জানি, লব্ধি তরঙ্গের বিস্তার R সমানুপাতি কত, R সমান √A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos ফাই। ফলে R স্কোয়ার সমান লিখতে পারি দেখো A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos ফাই, তাই তো। দেখো একবার লক্ষ্য করে, আমি উভয় পক্ষে বর্গ করেছি, উভয় পক্ষে বর্গ করলেই কী হবে, R স্কোয়ার সমান A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos ফাই। এবার একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি বিস্তারের এগুলো এখানে যে রাশি পদগুলো আছে প্রত্যেকটি পদ বিস্তার বোঝাচ্ছে, তাই না। আরটা কি বোঝাচ্ছে, লব্ধি তরঙ্গের বিস্তার, এটা কি বোঝাচ্ছে, প্রথম তরঙ্গের বিস্তার। এরকমভাবে প্রত্যেকটা পদ বিস্তারকে বোঝাচ্ছে। আমি যদি বিস্তার না লিখে লব্ধি তরঙ্গের তীব্রতার আকারে প্রকাশ করি, মানে এই বিস্তারগুলোকে যদি তীব্রতার আকারে নিয়ে যেতে চাই, তাহলে R স্কোয়ারের জায়গায় কত বসাতে পারি, কে আর স্কোয়ার, তাই না। তাহলে এখানে বসিয়ে দিলে কত আসবে দেখো, কে আর স্কোয়ারের জায়গায় কত I/K বসাতে পারি তো, দেখো লক্ষ্য করে। R স্কোয়ারের জায়গায় আমি I/K, একই রকমভাবে A স্কোয়ারের জায়গায় কত I1/K, I2/K যদি এখানে বসিয়ে দিই কি আসে দেখো, কে I/K, এটা কত হচ্ছে I1/K, এটা কত হচ্ছে I2/K, এটা কত হচ্ছে 2 থাকলো। এর জায়গায় কত, এ মানে √I1/K ইন্টু, তাই না, এর জায়গায় দেখো, এর জায়গায় লিখতে পারি কি √I1/K, ঠিক লিখছি তো। আর বির জায়গায় কি লিখবো বলো, বির জায়গায় লিখবো √I2/K, আর cos ফাই যেমন ছিল থাকলো, বসে গেল। দেখো বুঝতে পারলে কি না, আমি এগুলো সব বিস্তার ছিল, আর এ বি বিস্তার ছিল, আমি সেটাকে তীব্রতার আকারে প্রকাশ করছি। কার তীব্রতা, তরঙ্গগুলির তীব্রতার আকারে। ফলে আর এর জায়গায় I/K, এর জায়গায় I1/K, বির জায়গায় I2/K, এখানে সব মানগুলো বসিয়ে দিলাম। এর পরের লাইনটা আমি এপারে লিখছি, কারণ তোমরা আর হয়তো দেখতে পাবে না লিখলে। এর পরের লাইনে পরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, এর পরের ক্ষেত্রে আমরা লিখতে পারি কে গুলো সব উঠে যাবে তলা থেকে, কারণ √K করলে কে এসে যাবে তলায়। তাহলে প্রত্যেকটা থেকে তো কে উঠে গেলে I সমান কত এলো, I সমান এলো I1 প্লাস I2 প্লাস 2 √I1 √I2 cos ফাই। এটাই হলো লব্ধি তরঙ্গের তীব্রতার আকারে সমীকরণ। এটা লব্ধি তরঙ্গের তীব্রতার সমীকরণ। আর আগে যেটা বের করা ছিল, আমি আরও একবার লিখে দিই, এইটা আমরা একটু আগের ক্লাসে শিখেছিলাম। R সমান কত, বা R স্কোয়ার সমান কত, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos ফাই,
এটা হচ্ছে বিস্তারের আকারের সমীকরণ। এটা লব্ধি তরঙ্গের বিস্তারকে বোঝাচ্ছে, আর এটা লব্ধি তরঙ্গের তীব্রতাকে বোঝাচ্ছে। তোমাদের অনেক সময় আসলে কেন তীব্রতা লেখা হলো, অনেক সময় দেখবে অঙ্ক করতে গিয়ে বিস্তার না দিয়ে আপাতিত তরঙ্গগুলির তীব্রতা দিয়ে দিয়েছে, তখন তীব্রতার আকারে চেঞ্জ করে অঙ্ক করতে হয়, তাই তীব্রতাটাকে দেখলাম। এবার দেখো ম্যাক্সিমাম আর মিনিমামের ক্ষেত্রে কেমন হয়, অর্থাৎ গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতার সমীকরণটা কেমন হয়। এই যে আমরা সমীকরণটা বের করেছিলাম, একটু প্রথমেই যেটা বের করলাম সেটা বিস্তারের আকার বের করেছিলাম। আর ম্যাক্সিমাম মানে কি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বিস্তার, আর মিনিমাম মানে কি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বিস্তার, এটাই বের করা হয়েছিল। কিন্তু এখন আমরা বের করব গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতা কেমন দেখতে হয়। দেখো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা তো এক্ষুনি শিখলাম, বলেও দিয়েছি আগের ক্লাসে। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়, আমরা যদি লিখি ব্যতিচারের ক্ষেত্রে cos phi এর ভ্যালু 1 হয়, তাই তো নাকি? যেহেতু বিস্তারটা সর্বাধিক হবে বা তীব্রতা সর্বাধিক হবে, আর cos phi এখানে 1 বসালে i সমান কত হচ্ছে দেখো, i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 রুট ওভার i2। কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে ওটা cos phi হবে। ফলে i সমান আমরা লিখতে পারি, দেখো এটাকেই একটুখানি ঘুরিয়ে যদি লিখি i1 স্কোয়ার প্লাস রুট ওভার i2 স্কোয়ার। কেন লিখছি দেখো, লেখা হয়ে গেলেই ধরতে পারবে, রুট ওভার i1 রুট ওভার i2। আমি কি করেছি যদি একটু লক্ষ্য করো, এখানে শুধু i1 ছিল, আমি তারপরের লাইনে লিখে দিচ্ছি রুট ওভার i1 স্কোয়ার। করলে তো কি হবে, সেই সরল করলে এটা i1 আসবে, i2 আসবে। এটা কেন করাটা দেখো, কারণ এটা এসে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আকারের সূত্র। ফলে i সমান আমরা বলতে পারি কত, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কত, রুট a প্লাস বি হোল স্কোয়ার। মানে আমরা লিখবো রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা i না লিখে এটাকে কী লিখবো, i ম্যাক্স। কেন, এটাই তো সর্বাধিক তীব্রতা। মানে যেখানে আলোর পড়েছিলাম না, ব্যতিচার হলে কি আলো অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়েছে, যেখানে আলোকিত অঞ্চল সৃষ্টি হয়েছে, অর্থাৎ যেখানে আলোর উজ্জ্বলতা সর্বাধিক পর্দার ওপর, তার ক্ষেত্রে i ম্যাক্স কত হবে, রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 হোল স্কোয়ার। একই রকমভাবে আমরা যদি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বের করি, এখানে লিখি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কেমন হবে দেখো, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে cos phi এর ভ্যালু কত, cos phi -1। ফলে আমরা যদি এখানে বসিয়ে দিই, এই যে মূল সূত্রটায় বসিয়ে দিই, দেখবে কেমন আসবে, i মিনিমাম লিখতে হবে। সেটা ধ্বংসাত্মক ব্যতিচারে i1 প্লাস i2 মাইনাস 2 রুট ওভার i1 রুট ওভার i2। যেহেতু cos phi এর মান কত, cos phi এর মান এখানে -1 বসানো হয়েছে। ফলে i মিনিমামের ভ্যালু কত আসছে দেখো, i মিনিমামটা আসছে রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 হোল স্কোয়ার। বুঝতে পারলে? সেই একই রকমভাবে যেভাবে ম্যাক্সিমাম বের করলাম সেভাবে মিনিমাম বের করলাম। i মিনিমামের ভ্যালু হলো রুট ওভার i1 মাইনাস i2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু উপরে লিখে দিই। এর পরের লাইনটা আছে ওপরে নয়, ওই পাশেই লিখি। এই যে i মিনিমামটা, এটাকেই আমরা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে দেখো চেঞ্জ করছি, এটাকে এখানে যদি লিখি এমন দেখতে হবে। ওর পরের লাইনটা i মিনিমাম সমান আমরা লিখতে পারি কত, রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার যেখানে গঠিত হয়েছে তার তীব্রতা। ফলে কি দাঁড়ালো দেখো, আমরা আগেরটা বিস্তারের আকারে বের করেছিলাম, আমি আবার পাশে লিখে দেবো, দেখো তোমরা বুঝতে পেরে যাবে এখনই। এই যে এখানে সর্বোচ্চ তীব্রতা, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আলোর সর্বোচ্চ তীব্রতা কত, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আলোর নিম্ন তীব্রতা কত বের করলাম, অর্থাৎ i ম্যাক্স বাই i মিনিমাম করলে কত আসছে দেখো, i ম্যাক্স বাই i মিনিমাম করলে রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 বাই রুট ওভার i1 মাইনাস রুট ওভার i2, এটাও হোল স্কোয়ার ও এটাও হোল স্কোয়ার হবে। এটা কিসের আকারে এলো, এটা তীব্রতার আকারে এলো। আর আমরা এর আগেরটা কি করেছিলাম, বিস্তারের আকারে। সেটা আমি যদি একবার লিখে দিই, মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন বিস্তারের সমীকরণ যেটা বের করেছিলাম কি ছিল মনে করে দেখো, আর ম্যাক্স বাই আর মিনিমাম কত বের করেছিলাম, সমান a প্লাস বি
হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আর আমাদের সমীকরণগুলো বললাম না শুরুতেই আমরা কিন্তু গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত শিখে গিয়েছি, কিন্তু বিভিন্ন জায়গায় গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। এখন তুমি কোন সূত্র ধরে অঙ্ক করবে সেগুলোই আমরা শিখছি। এখানে তীব্রতার আকারে সমীকরণটা এলো, গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচারের তীব্রতার অনুপাত কত হয়। তীব্রতা মানে বুঝতে পারছো, আলোর তীব্রতা বাড়লে উজ্জ্বল্য বেড়ে যায়, সেরকমই দুটো মানে যেখানে পর্দার ওপর আলোকিত অঞ্চল সৃষ্টি হয়েছে সেখানে তীব্রতা কত, আর আই মিনিমাম মানে যেখানে অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়েছে সেখানে তীব্রতা কত, তার দুটোর অনুপাত এটা। একই রকমভাবে যেখানে গঠনমূলক ব্যতিচার হয়েছে সেখানে ম্যাক্সিমাম মানে বিস্তার কত, সর্বাধিক বিস্তার সর্বনিম্ন কত। এই সম্পর্কটা বলা নয়, এখানে যা যা সম্পর্ক শিখলাম প্রত্যেকটা তোমাদের কাজে লাগবে। এখানে I1 I2 কি, এ বি কি, এগুলো চিনে রাখতে হবে। I1 I2 এ বি কি বলে দিয়েছি নিশ্চিত জানো। আচ্ছা, এখান থেকে আরও একটা সম্পর্ক, আরও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তোমাদের জানতে হয়, সেটা কি? তাহলে আমরা ক্লাসের শুরুতে বিস্তারের আকারে লিখলাম, তারপরে যেটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে লিখলাম কি তীব্রতার আকারে। এবার আমরা কি করছি দেখো, এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। সম্পর্কটা কেমন দেখো, আমরা একটু আগেই বলেছি যে তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতি হয়। অর্থাৎ আমি যদি বলি যে আই ম্যাক্স মানে কি, যে গঠনমূলক ব্যতিচার হয়েছে তার তীব্রতা কার সঙ্গে সমানুপাতি হবে, তার তীব্রতা তুমি বলবে স্যার আমি তো বের করে ফেলেছি, কিন্তু আমি যদি এটাকে এরকম লিখি দেখো হবে কিনা, কোনো অসুবিধা আছে কিনা? কেন? কারণ আর ম্যাক্সিমামটা কি, আর ম্যাক্সিমামটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার যখন হয়েছে সেক্ষেত্রে তরঙ্গের বিস্তার কত। আর ম্যাক্সিমাম বলতে তো সেটাই তো বোঝানো হয়েছিল যে যে বিন্দুতে উপরিপাতের ফলে গঠনমূলক ব্যতিচার হয়েছে সেই বিন্দুতে তীব্রতা বিস্তার কত, আর সেই বিন্দুতে বিস্তার যদি আর ম্যাক্সিমাম হয় তীব্রতা কত হবে। আই ম্যাক্স সমানুপাতি কী লিখবো, আর ম্যাক্সিমামের স্কোয়ার। একই রকমভাবে দেখো আমি লিখতে পারি আই মিনিমাম মানে কি সর্বনিম্ন তীব্রতা কার সঙ্গে সমানুপাতি, আর মিনিমামের স্কোয়ারের সঙ্গে সমানুপাতি। ফলে আই ম্যাক্স বাই আই মিন মানে আমরা লিখে দিতে পারি আর ম্যাক্স বাই কত, আর মিন, তাই তো? আর ম্যাক্স বাই আর মিন, এটাকে স্কোয়ার লিখি, এটাকেও স্কোয়ার লিখি। দেখো কোনো অসুবিধা হলো কি না, বুঝতে পারলে? আর ম্যাক্স ওই যে তীব্রতার বিস্তারের মধ্যে সম্পর্ক, সেখান থেকে লেখা হলো। আচ্ছা, এখানে একটা না কি ভুল হয়েছে দেখো, ভুল বলতে আমরা আর ম্যাক্স বাই আর মিন এটা এ প্লাস বি হবে, স্কোয়ার হবে না। দেখবে একটু আগে আমরা প্রতিষ্ঠা করেছিলাম, এখানে ভুল করে স্কোয়ার লেখা হয়ে গেছে, এ প্লাস বি বাই এ মাইনাস বি হবে। ফলে আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, আই ম্যাক্স বাই আই মিন সমান কত দেখলাম, আর ম্যাক্স বাই আর মিনের স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে যদি স্কোয়ার বসাই কী দাঁড়াবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাও কাজে লাগে। এই সম্পর্কটার গুরুত্ব কোথায় একটু ভাবো। এই সম্পর্কটার গুরুত্ব হচ্ছে এখানে তীব্রতা আছে, এদিকে বিস্তার আছে। আগের সম্পর্কগুলো দেখো শুধুমাত্র কী ছিল, এদিকেও তীব্রতা এদিকেও তীব্রতা, এদিকেও বিস্তার এদিকেও বিস্তার। কিন্তু এই সম্পর্কটার গুরুত্বটা বুঝতে পারলে কোথায়, একদিকে আছে তীব্রতা একদিকে আছে বিস্তার। কার বিস্তার? এটা এ আর বিটা তোমরা তো জানো যে তরঙ্গ দুটি উপরিপাতের ফলে কি হচ্ছে ব্যতিচার সৃষ্টি হচ্ছে, তাদের বিস্তার এ বি আর এ মাইনাস বি। এই হলো সম্পর্ক। এই সম্পর্কগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। অনেক জায়গায় ওই জন্য দেখবে এরকমও লেখা থাকে আই ম্যাক্স, এরকম লিখে দিয়েছে আই ম্যাক্স সমানুপাতি এ প্লাস বি হোল স্কোয়ার, বা আই ম্যাক্স সমানুপাতি না লিখে দিয়েছে কে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো লেখা যাবে, এই যে আমরা আই ম্যাক্স বাই আই মিন সমান কত দেখালাম, এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার। ফলে আই ম্যাক্স সমান কত লেখা যায়, কে ইন্টু এ প্লাস বি। একই রকমভাবে আই মিনিমাম সমান কত লেখা যায়, কে ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? এই ম্যাক্সিমাম দেখো কত রকম সম্পর্ক শিখলাম আমরা। তরঙ্গ দুটো উপরিপাতী হলে ব্যতিচার হলে সেই ব্যতিচারের মানে উপরিপাতিত তরঙ্গের লব্ধি তরঙ্গের বিস্তারের সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত বের করেছি, তীব্রতার অনুপাত বের করেছি, বিস্তার থেকে তীব্রতা আনলাম, আবার এখানে তীব্রতা বিস্তারের সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। এই সম্পর্কগুলো তোমরা একটু ভালো করে খেয়াল রেখো। এই সম্পর্ক খেয়াল রেখো মানে কি, তোমাদের মনে রাখতে হবে ভালো করে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অঙ্ক করতে দেবে, আর সেই যে
অঙ্ক করতে গেলে না এই সম্পর্কগুলো যত মনে রাখবে অঙ্ক করতে তত আমাদের সুবিধা হবে। চলো এবার আমরা একটুখানি শিখবো। তাহলে আমরা গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ শিখে গেছি। আমাদের এখান থেকে একটা প্রমাণ দেয় যে ব্যতিচারের ফলে কি হয়। আমরা কি দেখেছিলাম ঘটনাটা, এরকম পর্দায় দুটো সূক্ষ্ম ছিদ্র ছিল, এই ছিদ্র থেকে আলোক তরঙ্গ গিয়ে উপরিপাতিত হয়েছিল যে বিন্দুতে, এই যে বিন্দুতে লব্ধি তরঙ্গ বের করেছিলাম তো আগের দিন, তাই তো। এখানে হয় আলোকিত অঞ্চল হবে অথবা অন্ধকার অঞ্চল হবে, পর্দার ওপর পরপর দেখবো। এখানে যদি আলোকিত হয় তারপরেরটা অন্ধকার অঞ্চল, তারপরেরটা অন্ধকার অঞ্চল, তারপরেরটা আলোকিত অঞ্চল, এইভাবে পরপর পর্দার ওপর গঠিত হবে। এখন তোমাদের প্রশ্ন এখান থেকে একটা দেয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগতেও পারে মনে, যে গঠনমূলক ভুল বললাম, ব্যতিচারের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র কি পালিত হয়? মানে এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি, আলো তো এক প্রকার শক্তি, এখানে দেখতে পাচ্ছি দুটো উৎস থেকে আলো যাচ্ছে, গিয়ে উপরিপাতিত হওয়ার ফলে পর্দার ওপর কোথাও অন্ধকার অঞ্চল হয়েছে, পর্দার ওপর কোথাও আলোকিত অঞ্চল, কোথাও অন্ধকার অঞ্চল, কোথাও আলোকিত অঞ্চল, এইভাবে তো সৃষ্টি হচ্ছে পর্দার ওপর পরপর, তাই না? তাহলে প্রশ্ন যদি দেয় যে এখানে দুটো উৎস থেকে দুটো আলোক তরঙ্গ, দুটো আলো গিয়ে উপরিপাতিত হওয়ার ফলে পর্দার ওপর পরপর আলোকিত অন্ধকার অঞ্চল সৃষ্টি হয়েছে, ফলে আমরা কি বলতে পারি এখানে শক্তির হ্রাস পাচ্ছে। কেন? কারণ এখানে দুটো আলোক শক্তি যাচ্ছে, গিয়ে কিছু কিছু জায়গায় অন্ধকার হয়েছে, মানে কি শক্তি নষ্ট হয়ে গেছে, ফলে আমরা এটাকে কি বলতে পারি, শক্তির সংরক্ষণ সূত্র পালিত হচ্ছে না। এই প্রশ্নটা জানতে চাই। একটা কথা বলি, তোমাদের যখনই প্রশ্ন করবে যে কোনো জায়গায়, শুধু এই ব্যতিচারের ক্ষেত্রে নয়, যে কোনো জায়গায় যখনই প্রশ্ন দেবে যে শক্তির সংরক্ষণ সূত্র পালিত হচ্ছে কি না, কি বলবো? অবশ্যই বলবে শক্তির সংরক্ষণ সূত্র পালিত হচ্ছে, কিন্তু আমাদের ভাবতে হবে যে কিভাবে পালিত হচ্ছে, সেটা ব্যাখ্যা করি কিভাবে। কারণ শক্তির সংরক্ষণ সূত্র সর্বত্র সর্ব জায়গায় পালিত হয়, কোথাও বাদ যাবে না। এবার আমরা কি করে প্রমাণ করব যে শক্তির সংরক্ষণ সূত্র পালিত হচ্ছে? প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলতে চাইলাম। দেখো কি করে দেখায় যে ব্যতিচারের ক্ষেত্রেও শক্তির সংরক্ষণ সূত্র পালিত হয়। তাহলে এবার আমরা কি শিখতে চাইছি, একটা ছোট্ট মতো প্রশ্নের উত্তর। ব্যতিচারের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র আদৌ পালিত হয় কিনা দেখা যাক। আমি তো বলেই দিয়েছি, তোমাদের যখনই প্রশ্ন দেবে অবশ্যই করে বলে দেবে হ্যাঁ শক্তির সংরক্ষণ সূত্র পালিত হয়েছে। সেটা কি করব, সেটা প্রমাণ করব। দেখো কিভাবে প্রমাণ করি, কি দেখাবো। এই যে দুটো তরঙ্গ উপরিপাতিত হয়েছে, এই একটা তরঙ্গ আর এই একটা তরঙ্গ, এই তরঙ্গ দুটোর, এই আলোক তরঙ্গ দুটোর শক্তি মোট যা, যদি আমরা দেখাই পর্দার ওপর পরপর যে আলোকিত অন্ধকার অঞ্চল হয়েছে তাদেরও মোট শক্তি তাই। অর্থাৎ এখানে যে আলোকিত অঞ্চলগুলো পাচ্ছি তাদের শক্তিগুলো যোগ করব, আর অন্ধকার অঞ্চলের শক্তি তো জিরো, ফলে যোগ করার দরকার নেই। এই আলোকিত অঞ্চলগুলোর শক্তি যোগ করে যদি দেখতে পাই যে এই আলোকিত অঞ্চলগুলির মোট শক্তির মান এই দুটো উৎসের শক্তির সঙ্গে সমষ্টি সমান হয়ে গেছে, তাহলে আমরা বলবো শক্তির সংরক্ষণ সূত্র পালিত হয়েছে। তাহলে দেখা যাক আমরা প্রমাণ করি কিভাবে। দেখো পর্দার ওপর এই যে স্থানে অন্ধকার অঞ্চল হয়েছে সেখানে তো আর আলো পাওয়া যাবে না, কোনো শক্তি পাওয়া যাবে না। যেখানে আলোকিত অঞ্চল হয়েছে কোথায়, অর্থাৎ এই স্থানে, দেখো আমি একটু দেখাই কোথায় আলোকিত অঞ্চল সৃষ্টি হয়েছে, এই জায়গাটা। আর এখানে কি হয়েছে, অন্ধকার অঞ্চল হয়েছে, তাই তো। এই আলোকিত অঞ্চল যেখানে হয়েছে সেখানে আলোর তীব্রতা কি, আলোর তীব্রতা সর্বাধিক, অর্থাৎ আই ম্যাক্স। আমরা একটু আগে বের করলাম যেখানে আলোকিত অঞ্চল হয় বা যেখানে গঠনমূলক ব্যতিচার সেখানে আই ম্যাক্স সমান কত হবে, কে ইন্টু এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এই তো একটু আগেই শিখলাম। আর যেখানে অন্ধকার অঞ্চল হবে সেখানে আই মিনিমাম কত আসবে, সেখানেও শক্তি পাওয়া যাবে। আমি একটু আগেই বলছিলাম শক্তি পাওয়া যাবে না সেটা নয়, কিন্তু শক্তি পাওয়া যাবে। তবে হ্যাঁ, যদি দেখি এ আর বি এর মান সমান, অর্থাৎ এই তরঙ্গ দুটোর বিস্তার সমান, তখন কিন্তু অন্ধকার অঞ্চলে কোনো শক্তি পাওয়া যাবে না। কারণ দেখো এ সমান বি হয়ে গেলে এ আর বি যদি সমান বসিয়ে দিই, আই মিনিমাম কী হয়ে যাবে, জিরো। বুঝতে পারলে? নির্ভর করবে যে অন্ধকার অঞ্চলে আমরা শক্তি পাবো কি পাবো না। অন্ধকার অঞ্চলে শক্তি পাবো না যদি দুজনের বিস্তার কী হয়, সমান হয়। যেহেতু আমরা এই থিওরিটা প্রমাণ করার সময় কি ধরে নিয়েছি, দুজনের বিস্তার অসমান, তাই এখানেও অল্প হলেও শক্তি পাবো। অর্থাৎ এটা পুরোপুরি অন্ধকার হবে না, হালকা হালকা অন্ধকার আলো দেখা যাবে ওর মধ্যে। সেখানে বিস্তার মিনিমামটা কত হবে, এই জায়গাটার
অন্ধকার অঞ্চলের বিস্তার এটা। তাহলে আমি যদি গড় বিস্তার বের করি, মানে গড় তীব্রতা, এগুলো যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, দুটো নিলাম, দুটো পরপর অঞ্চল নিলাম, এই অঞ্চলটা আর এই অঞ্চলটা, বুঝলো? অর্থাৎ এই আলোকিত অঞ্চলের বিস্তার বলছি তীব্রতা, এবং এই অন্ধকার অঞ্চলের তীব্রতা নিয়ে গড় বের করলাম। তুমি সবগুলো নিয়ে যোগ করে গড় বের করতে পারো, আমি দুটো নিয়ে বের করলাম। তাহলে আই অ্যাভারেজটা কত আসছে দেখো, গড় কার আই ম্যাক্স প্লাস আই মিন বাই 2, মানে আই ম্যাক্সের ভ্যালু কত, কে ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কে ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 করলে কত আসবে এটা দেখো, 2 কে ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, তাই না? এটা 2ab সূত্র, তো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে বাই 2ab বলছি। এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি, কে কমন নাও, নিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই সূত্রে বসিয়ে দিয়েছি। তাহলে কেটে গিয়ে কত এলো, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি হলো, এই যে পরপর দুটো আলোকিত আর অন্ধকার অঞ্চল গঠিত হয়েছে, তাদের গড় তীব্রতা, আই অ্যাভারেজ গড় তীব্রতা বের করেছে দুটো। তুমি বলতে পারতে স্যার পর্দার ওপর যত হয়েছে সবার তো বের করা উচিত, সব কটার মোট তীব্রতা কত আর এই দুটো আলোর তীব্রতা কত যোগ করলে যদি সমান হয়, অর্থাৎ এদের মোট তীব্রতা আর এদের মোট তীব্রতা সমান হলেই তো শক্তি সংরক্ষণ সূত্র পালিত হয়েছে বলবো। তাহলে দুটো কেন বের করলেন, তুমি সবগুলো করলেও দেখবে এই ভ্যালুটা আসবে, তাই আমি দুটো বের করে দেখালাম। হলো, এবার কি করব, এবার আমরা দেখি যে তরঙ্গ দুটো, অর্থাৎ এই তরঙ্গ দুটো, এই আলোক দুটোর মোট শক্তি কত, গড় শক্তি কত, তাই না? ওটাই তো, ওই তরঙ্গ দুটো গিয়েই তো উপরিপাতিত হওয়ার ফলে আলো অন্ধকার অঞ্চল হয়েছে, ফলে ওই দুটো তরঙ্গের মোট শক্তি কত আসবে দেখো, এটা আমরা যেটা পেলাম। আর উপরিপাতিত তরঙ্গ দুটির গড় শক্তি, এর পরের লাইন এখানে লিখছে, হ্যাঁ, উপরিপাতিত উৎস দুটির গড় শক্তি কত আসবে, গড় শক্তি কি করে বের করবো, প্রথমটার শক্তি কত দেখো, প্রথমটার শক্তি আই অ্যাভারেজ যদি লিখি, প্রথমটার শক্তি কত ছিল, প্রথমটার শক্তি ছিল, প্রথমটার বিস্তার কত ছিল মনে করে দেখো, প্রথমটার বিস্তার ছিল কে এ স্কোয়ার এ, তাই না? আর দ্বিতীয়টার বিস্তার কত, বি স্কোয়ার। ফলে এখানে মোট অ্যাভারেজ লেখা উচিত নয়, কারণ আমি মোট শক্তি বের করছি, এর বিস্তার ছিল এ, এর বিস্তার ছিল বি, ফলে এর শক্তি কত আসবে, প্রথমটার শক্তি কে ইন্টু এ স্কোয়ার প্লাস এর শক্তি কত আসবে, তীব্রতা বা শক্তি যাই বলে, কে ইন্টু বি স্কোয়ার। কেন গড় নয়, আমি এদের দুজনের মোট শক্তি বের করে নিচ্ছি। আর এগুলো কেন গড় করলাম, এগুলো কম বেশি তো, ওই জন্য গড় বের করতে হলো। করলে দেখো কত এলো, কমন নিলে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই উপরিপাতিত তরঙ্গ দুটোর মোট শক্তি যা পর্দার ওপর যে আলোকিত অন্ধকার অঞ্চল হচ্ছে তাদের গড় শক্তির সঙ্গে সমান হচ্ছে। তাই আমরা বলতে পারি এখানে শক্তি সংরক্ষণ সূত্র পালিত হয়। কোথায়, ব্যতিচারের ক্ষেত্রে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই তরঙ্গ দুটোর মোট শক্তি যা পর্দার ওপর যে আলোকিত অন্ধকার অঞ্চল হয়েছে তাদের গড় শক্তি সমান। তাই বলা হয়, দেখো আমরা এটা গাণিতিকভাবে দেখালাম, তাই বলা হয় যে ব্যতিচারের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র পালিত হয়। এখান থেকে ওই কারণে অনেক সময় যায় যেন ব্যতিচারের একটা সংজ্ঞা দেয়, বিকল্প সংজ্ঞা, কি বলে, ব্যতিচার হলো শক্তির পুনর্বন্টন প্রক্রিয়া। পুনর্বন্টন প্রক্রিয়া বোঝা গেল কেন পুনর্বন্টন প্রক্রিয়া? দেখো এখানে দুটো শক্তি ছিল, ধরো এর শক্তি ছিল 50, আমি একটু অন্য কালি দিয়ে দেখো, এর শক্তি ছিল 50, এর শক্তি ছিল 70, 120 তো, সেটা এখানে বন্টিত হয়ে যাবে, দেখা যাবে এর হবে 20, এর হবে 10, এর হবে 20, এর হবে 10, এইভাবে মোট কত হবে, সেই 120 জুল। বুঝতে পেরেছো? অর্থাৎ এই উৎস দুটো শক্তি যা হবে পর্দার উপর মোট যে আলোকিত অন্ধকার অঞ্চল হয়েছে তাদের গড় শক্তির সঙ্গে সমান হবে। ওই জন্য এটাকে বলা হয় শক্তির পুনর্বন্টন প্রক্রিয়া। কোন প্রক্রিয়াটাকে? ব্যতিচার প্রক্রিয়াটাকে। এই হয়ে গেল আমাদের ব্যতিচারের কিছু গাণিতিক গণনা করলাম। এর পরের ক্লাসে কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা কি যেন, এই পর্দার ওপর যে পরপর আলো অন্ধকার অঞ্চল হচ্ছে সেই আলো অন্ধকার অঞ্চলগুলো কতটা চওড়া হয়, অর্থাৎ এটাকে কি বলা হয় যেন, পটি। এই এক একটাকে বলা হয় পটি।
এই পটির প্রস্থগুলো বের করা শিখবো, মানে এটা কতটা চওড়া, পর্দার উপর যে আলোকিত অন্ধকার অঞ্চল হচ্ছে সেটা কতটা চওড়া এবং কার কার ওপর নির্ভর করে। আমরা পরের দিন তাহলে ব্যতিচারের ঝালর সম্পর্কে জানবো। এটাকে একত্রিত বলা হয় ঝালর। এই যে পরপর আলো অন্ধকার অঞ্চল হয়েছে এগুলো একসঙ্গে বলা হচ্ছে ঝালর, আর এক একটাকে বলা হচ্ছে পটি। এই পটির প্রস্থ নির্ণয় করা শিখবো। সবাই ভালো থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।